যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছেন এবং সেলফ স্টাডি করছেন, এই ভিডিও তাদের জন্য। যারা এসএলএসটি বাংলা প্রস্তুতি নিতে গিয়ে বুঝে উঠতে পারছেন না যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে এত বড় সিলেবাস আমরা কমপ্লিট করব, এই ভিডিও তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা পুরো সিলেবাসটিকে পার্ট অনুসারে ভাগ করে এবং সেখান থেকে প্রতিটি টপিক ধরে আমরা কোন কোন বিষয়ে জোর দেব, কোন কোন বিষয়ে আমাদের আবশ্যিক ধারণা রাখা দরকার, সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব এবং পরিশেষে একটি ফরম্যাট আপনাদের সামনে দিয়ে দেব, যাতে আপনাদের সেলফ স্টাডি আরও সুন্দর হয়ে ওঠে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নেব। আমরা ক্লাস নবম ও দশম অর্থাৎ এসএলএসটি বাংলা নবম দশমের যে সিলেবাস সেটিকে নিয়েছি। প্রথমেই হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, প্রথম ভাষা, নবম ও দশম শ্রেণী। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইটি দেখানো হয়েছে, সঙ্গে +1 অর্থাৎ দশম শ্রেণীর আরও একটি বই এর সঙ্গে আছে। এরপর সাহিত্য সম্ভার, যেটি আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ানো হয় এবং সেখানে এই বইটি দ্বিতীয় ভাষা বা দ্বিতীয় ভাষা বাংলা হিসেবে এই বইটি পড়ানো হয়, এখানেও +1 দেখানো হয়েছে। এরপর প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কন্যী, অর্থাৎ মোট বই আপনার কটি হলো? প্রথমে 2টি, তারপরে সাহিত্য সংবাদ 2টি, মোট 4টি, এরপর প্রফেসর শঙ্কুর ডায়েরি, এরপর কন্যী, অর্থাৎ মোট 6টি বই আপনাকে পড়তে হচ্ছে। এখন এই বইগুলি থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? প্রশ্নের বিষয় হচ্ছে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রসবিচার এবং উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্ন। তো এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের যে সমস্ত বই আমাদের পড়তে হচ্ছে সেগুলি। অর্থাৎ আমি কারোর মধ্যে এইরকম সংশয় দেখেছি যে আমাদের ঠিক কয়টি বই পড়তে হচ্ছে, এই ধারণাটি অনেকের কাছে ক্লিয়ার নয়। আশা করি এই অংশে সেটি ক্লিয়ার করতে পারলাম। এবার হচ্ছে যে আমাদের এই যে পাঠ্যপুস্তক, এই সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে অনেক পাঠ্য রচনা রয়েছে। তো আমরা কোনগুলিকে পড়ব? যেগুলি ছাত্রছাত্রীদের পড়ানো হয় শুধুমাত্র সেইগুলি, নাকি ওই বইয়েতে যত রচনা আছে সবগুলি? দেখুন, এখানে একটি সূচিপত্র আমি দিয়েছি, যেটি হচ্ছে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের বই থেকে। এখানে যেগুলি গোল মার্ক করা হয়েছে এগুলি হচ্ছে আমাদের বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের পড়ার জন্য। কিন্তু এর বাইরেও অনেক রচনা রয়েছে, যেমন দেখুন শাবলতলার মাঠ, 3 পাহাড়ের কোলে, লোকমাতা রানী রাসমণি সহ আরো অনেক। এগুলি কি আমাদের পড়তে হবে? অর্থাৎ ওই গোল চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে, যেগুলো বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য, তার বাইরে যেগুলি রয়েছে সেগুলিও কি পড়তে হবে? এরকমও কিন্তু প্রশ্ন কেউ কেউ আমাকে করেছেন। তো আমি এখানে পরিষ্কার করে দিতে চাই যে এই সমস্ত বইয়েতে শুধু দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন নয়, নবম শ্রেণীর সঞ্চয়ন, সাহিত্য সম্ভার যা রয়েছে, সমস্ত বইয়েতে যত রচনা রয়েছে সবগুলিই কিন্তু আপনার জন্য পাঠ্য। অর্থাৎ বিদ্যালয় স্তরের ছেলেমেয়েরা যেগুলি পড়ছে তার বাইরেও যেগুলি রয়েছে সেগুলিও কিন্তু আপনাকে আপনার এসএলএসটি পরীক্ষার জন্য পড়তে হবে। প্রফেসর শঙ্কুর ডায়েরিতে এর আগের দিন আমারই একটি ভিডিওতে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এটি কি ক্লাস 9-এ পাঠ্য কিনা? তো আমি জানিয়েছিলাম যে না, সেটি পাঠ্য নয়। কারণ বিদ্যালয় স্তরে 3টি গল্প পাঠ্য। এক হচ্ছে বোমযাত্রীর ডায়েরি, 2 করভাস, 3 স্বর্ণপর্ণী। কিন্তু তার বাইরে যে গল্পগুলি রয়েছে সেগুলি বিদ্যালয় স্তরে পাঠ্য হওয়া বা না হওয়ার সঙ্গে কি সম্পর্ক আমি ঠিক বুঝে উঠতে পারিনি। কারণ গোটা প্রফেসর শঙ্কুর ডায়েরির ওই বইটি বিদ্যালয় পাঠ্য, ওই বইটিতে যতগুলি গল্প আছে সবগুলি কিন্তু আপনার জন্য পাঠ্য। এরপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে
পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, অর্থাৎ এখানে যে বলা হয়েছে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রসবিচার ইত্যাদি। তো এখান থেকে ঠিক কি কি ভাবে পড়লে পারে আমরা এই পাঠ্যপুস্তক থেকে খুব ভালো অ্যান্সার করতে পারব। দেখুন, প্রথমেই হচ্ছে যে প্রতিটি পাঠ্য বইয়ের প্রতিটি রচনা বারংবার পড়ুন। সংশ্লিষ্ট রচনার লেখক লেখিকার সাধারণ কিছু তথ্য জেনে রাখুন। যেমন লেখক লেখিকার জন্ম, মৃত্যু, তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, তার কোনো ছদ্মনাম রয়েছে কিনা, উপনাম রয়েছে কিনা, এই সংক্রান্ত তথ্য, যেটা আমাদের কিন্তু পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নের যে বিষয় তার মধ্যে কিন্তু রয়েছে লেখক পরিচয়। এরপরে রচনাটির মূল গ্রন্থের নাম। সমস্ত রচনায় যে কোনো মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হতে হবে এমন কোনো কথা নেই, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তা হয়ে থাকে। ফলে রচনাটির মূল গ্রন্থের নাম আপনাকে জানতে হবে। সংশ্লিষ্ট রচনাটি কোনো পত্রিকায় কি প্রকাশিত হয়েছে, যদি হয়ে থাকে কোন পত্রিকায়, কবে, এটি কিন্তু জেনে রাখুন। গল্প বা নাটকের ক্ষেত্রে চরিত্রের বয়স, অন্য চরিত্রের সঙ্গে তার কি সম্পর্ক, এগুলিকে আপনাকে একটু জানতে হবে। এটা টেক্সট পড়লেই আপনি পেরে যাবেন। রচনায় উল্লেখিত কোনো বিশেষ ব্যক্তিত্বের উল্লেখ রয়েছে কিনা। যেমন ধরুন নব সৃষ্টি, এই রচনাতে অনেক ব্যক্তিত্বের উল্লেখ রয়েছে। এগুলি আপনাকে কিন্তু জানতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, কারণ আপনার পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নের যে বিষয় তাতে কিন্তু উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা রয়েছে। ওই রচনায় কোনো ঐতিহাসিক বা পৌরাণিক প্রসঙ্গ আছে কিনা সেটিও আপনাকে জানতে হবে। প্রায় একই প্রকার উদ্ধৃতি অন্য কোনো রচনায় পাচ্ছেন কিনা দেখুন। যদি পান তাহলে সেটিকে হাইলাইট করুন এবং হাইলাইট করে আপনি তার পাশে লিখে রাখুন অন্য যে রচনায় আপনি ওই ধরনের উদ্ধৃতি পাচ্ছেন সেই রচনাটির নাম। তো এভাবে যদি পড়া হয় পাঠ্যপুস্তক, তাহলে আপনার প্রস্তুতি কিন্তু খুব সহজে এবং খুব নির্ভুলভাবে কিন্তু হতে পারে। চলে যাই পরের টপিকে। দেখুন, সাহিত্যের ইতিহাসের সিলেবাস কম বেশি প্রত্যেকেই জানেন। নবম দশমের জন্য আমাদের প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয় ক্ষেত্রেই নির্বাচিত লেখক লেখিকা রয়েছেন। তো আমাদের এই অংশ থেকে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেটি আমরা দেখে নিই। দেখুন, সাহিত্যের ইতিহাস আমি প্রথম প্রাচীন ও মধ্যযুগের কথা বলবো। চর্যাপদ, চর্যাপদের অবশ্যই রচনাকাল, নামকরণ, আবিষ্কার, প্রকাশ, টিকা, তার অপ্রাপ্ত পদ, নবচর্যাপদ ইত্যাদি সম্পর্কে কিন্তু আপনাকে সাধারণ যে তথ্যগুলি জানতেই হবে। এখানে কেউ কেউ প্রশ্ন করেন যে চর্যাপদের কোনো পদের ভিতর থেকে কি প্রশ্ন হতে পারে। দেখুন, প্রশ্ন কি হতে পারে কি না হতে পারে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে সাধারণভাবে আমি এটাই বলবো যে এই যে বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলিকে ধরে যদি আপনি পড়েন তাহলে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তবে দু একটা পদের ক্ষেত্রে, যেমন কোনো কোনো পদে কোথায় বঙ্গালী শব্দের উল্লেখ রয়েছে বাঙালি হিসেবে, তো এই ধরনের কিছু কিছু তথ্য আপনাকে জেনে রাখতে পারলে খুবই ভালো হয়। ধরুন শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে তার রচনাকাল, নামকরণ, আবিষ্কার, প্রকাশ, খণ্ড, পদের সংখ্যা, সংস্কৃত শ্লোকের সংখ্যা ইত্যাদি তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। পদাবলী সাহিত্যে আমি এখানে একই সঙ্গে বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী উভয়ের কথাই বলছি। এক্ষেত্রে আপনাকে পদকর্তার পরিচয় আর পদের কিছু সাধারণ তথ্য। পদের সাধারণ তথ্য বলতে দেখুন, যিনি, যে পদকর্তা যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ সেই পর্যায়ের বিশেষ কিছু পদ আপনি জেনে রাখুন, অর্থাৎ পদগুলি পড়ে রাখুন, যাতে কোনো পদ উদ্ধৃত করে আপনাকে যদি প্রশ্ন করা হয় যেটি কোন পর্যায়ের পদ, সেটি যেন উত্তর আপনি করতে পারেন। সাধারণভাবে পদাবলী সাহিত্য থেকে পদ উদ্ধৃত করে তার পর্যায় এবং রচয়িতার নাম জানতে চাওয়া হয়। তবে বিদ্যাপতি অথবা রামপ্রসাদ সেন
তাদের সম্পর্কে কিন্তু আরও কিছু তথ্য আপনার জানা দরকার। যেমন বিদ্যাপতির অনেক গ্রন্থ তিনি লিখেছেন, সেই গ্রন্থগুলি কোন সময়ে লেখা, কার পৃষ্ঠপোষকতায় লেখা, এগুলি কিন্তু আপনাকে জানতে হবে। এরপরে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে আপনাদের নির্বাচিত যে কয়জন কবি রয়েছেন তাদের সম্পর্কে, অর্থাৎ কবির সম্পর্কিত তথ্য, কবির বিশেষ কোনো উপাধি, তার জন্মস্থান, তার কাব্যের নাম, কাব্যের প্রকাশ এবং কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোকটি কিন্তু জেনে রাখতে ভুলবেন না। পাশাপাশি আরও যদি অতিরিক্ত কোনো তথ্য আপনি জানতে পারেন সেটা অতি উত্তম, কিন্তু এই সমস্ত তথ্যগুলিকে ছাড়া যাবে না। এরপর অনুবাদ সাহিত্য। এখানে কবির তথ্য ওই একইভাবে, কবির বংশ পরিচয়, জন্মস্থান, তার উপাধি এবং তার কাব্যের নাম, তার কাব্যের যে রচনা সেই রচনার উপাদান, কাব্যটির প্রকাশ, এই সংক্রান্ত তথ্য আপনাকে জানতেই হবে। চৈতন্য জীবনী সাহিত্যের ক্ষেত্রে কবির তথ্য, কাব্যের নাম, কাব্যের গঠন, কাব্যটি কতগুলি খণ্ডে বা কতগুলি শ্লোকে বিন্যস্ত, এই সমস্ত তথ্যগুলি আপনার দরকার। আরাকান সাহিত্য থেকে কাব্য রচনাকাল, তার উৎস, কাব্যের চরিত্র, কবির যদি অন্য কোনো কাব্য থেকে থাকে, যেমন সৈয়দ আলাওলের ক্ষেত্রে অনেক কাব্য রয়েছে, সেগুলি সম্পর্কে কিন্তু আপনাকে তথ্য জানতে হবে। তো এই সমস্ত তথ্যগুলি আপনারা সংগ্রহ করুন। সাহিত্যের ইতিহাস আমি মূলত বলে থাকি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন। যদি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি খণ্ড আপনারা দেখতে পারেন খুব ভালো হয়। যদি একান্ত না সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ইতিবৃত্ত আপনারা দেখুন। এরপরে আধুনিক সাহিত্যের ক্ষেত্রে যে সমস্ত লেখক লেখিকা রয়েছেন বিভিন্ন টপিক অনুসারে, যেমন দেখুন প্রথমেই রয়েছে গদ্য সাহিত্য। গদ্য সাহিত্যে আপনাকে কোনোভাবেই কিন্তু বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রথম তিনজনকে কোনোভাবেই কিন্তু কোনো রকম আপনার কোনো রচনা বাদ দেওয়া যাবে না। তবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষত তার শিক্ষা, সাহিত্য সংক্রান্ত এবং স্বদেশ ভাবনামূলক, ভ্রমণ বিষয়ক প্রবন্ধগুলিকে কিন্তু অবশ্যই দেখে রাখবেন। বাকি রচয়িতাদের মধ্যে অবশ্যই প্রমথ চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ। তার বিভিন্ন প্রবন্ধ গ্রন্থের নাম এবং তার প্রকাশকাল আপনারা জেনে রাখুন। বাকি লেখক লেখিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রচনাগুলিকে আগে আপনারা তৈরি করুন, পরে ধীরে ধীরে বাকি যে সমস্ত রচনা রইল সেগুলি সম্পর্কেও কিন্তু তথ্য সংগ্রহ করুন এবং তৈরি করুন। আমার এখানে বক্তব্যটি স্পষ্ট যে সাহিত্যের ইতিহাসে আধুনিক অংশে আপনি বিখ্যাত রচনা, সেটা যে কোনো ধারার হতে পারে, গদ্য হতে পারে, কাব্য হতে পারে, নাটক হতে পারে, মূল যে গ্রন্থ সেগুলিকে আগে তৈরি করুন, তারপর বাকিগুলি ধীরে ধীরে তৈরি করে নিন, কিন্তু করতে হবে আপনাকে সবগুলি। চলে যাই পরের টপিকে। এরপরে হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, অর্থাৎ বাংলা সাহিত্য নতুন দিগন্ত, যেখানে আমাদের ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য মিলিয়ে বেশ কিছুজন লেখক লেখিকা রয়েছেন। তো এই অংশ থেকে আপনারা কি করবেন? এই অংশ থেকে আপনারা লেখক পরিচিতি সম্পর্কে কিছু তথ্য, বেসিক তথ্য আপনাদের জানা দরকার। তাদের রচনা, অর্থাৎ প্রথম রচনা বা বিখ্যাত কোনো রচনা, পুরস্কারপ্রাপ্ত কোনো রচনা, সেগুলির তথ্য আপনাকে জানতে হবে। ভারতীয় সাহিত্যে যেমন কালিদাস, শূদ্রক। কালিদাসের ক্ষেত্রে আমি বলবো যে তার নাটক, তার কাব্য, স্বর্গ সংখ্যা, অঙ্ক সংখ্যা, চরিত্র, এগুলিকে জানুন। শেক্সপিয়র আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শেক্সপিয়রের প্রতিটা নাটকের চরিত্রগুলিকে জানুন। অন্যান্য যে সমস্ত সাহিত্যিক এখানে রয়েছেন তাদের রচনার কোনো অনুবাদ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। বাংলাতে সেই অনুবাদ কে করেছেন এই সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের
ব্যাকরণ অংশ, যেখানে 4 নম্বরে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। দেখুন, এই অংশে আমি বলবো যে আপনারা যেমন দেখেছেন মাধ্যমিকে 4টি বা 5টি লাইন দিয়ে বলা হয় যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে। সেরকম তো অপশন আপনার এখানে নেই, কারণ আপনার পরীক্ষাটি হচ্ছে এমসিকিউ ভিত্তিক। তো এখানে তাহলে কি রকম ভাবে বঙ্গানুবাদ আসতে পারে? সাধারণভাবে ইডিয়ম কেন্দ্রিক কোনো বঙ্গানুবাদ হয়তো দেওয়া হতে পারে। আমরা এর আগে একটি লাইভ মক টেস্টে এরকম প্রশ্ন রেখেছিলাম। আর ব্যাকরণ অংশে যা রয়েছে সেগুলো নিয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই। তবে এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে ধ্বনি পরিবর্তন, সন্ধি, শব্দভাণ্ডার, সমাস, সাধারণভাবে এগুলো নির্ণয় করতে দেওয়া হয়। তো এক্ষেত্রে আপনাকে অনেক অনেক উদাহরণ আপনাকে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বুঝে নিতে পারলে তো খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে প্র্যাকটিস। আপনাকে ব্যাকরণ বারবার প্র্যাকটিস করতে হবে। তো সব মিলিয়ে আমাদের শেষ পর্যন্ত একটি নির্দেশিকা বা বলতে পারেন যে একটা বিধি আমরা এক্ষেত্রে তৈরি করতে পেরেছি, যেটা হয়তো মেনে চললে আপনার প্রিপারেশন অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। তো প্রথমেই হচ্ছে যে রুটিন করে পড়া। আপনি একটা নিজেই একটা রুটিন করুন। আপনি কারোর উপর আপনি যেহেতু নিজে মানে আপনি সেলফ স্টাডি করছেন, তো আপনি কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজে একটা রুটিন করুন। তো সেই রুটিন অনুসারে আপনি পড়ুন। এরপর পড়লেন, সেই পড়াকে অবসর সময়ে স্মরণ করুন এবং লিখুন। এরপর যদি সম্ভব হয় আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে গ্রুপ ডিসকাশনে আপনি আলোচনা করে আপনার যে পড়া সেটিকে আলোচনার মধ্য দিয়ে রিভিশন করুন। যদি কোনো বন্ধু বান্ধব কাছাকাছি না থাকে, আপনার বাড়ির কোনো সদস্য দিয়ে আপনি কিন্তু এটি করতে পারেন। এরপর নিজেই নিজের পরীক্ষা নেওয়া। আপনি যে পড়াটি করলেন সেটি কতখানি আয়ত্ত হলো বা কতখানি আপনি স্মরণে রাখতে পারলেন, সেটার জন্য নিজেই নিজের পরীক্ষা নিন। এরপর ফলাফলের উন্নতি বা অবনতি আপনি নিজেই যখন নিজের পরীক্ষা নিচ্ছেন, আপনি সেলফ স্টাডি করছেন, সেলফ ইভ্যালুয়েশন করছেন, তো আপনি আপনার যে রেজাল্ট সেটা ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী, এটাকে খেয়াল করুন। নিজের ঘাটতি অনুসারে আবার সেই অনুসারে আপনি পড়াটিকে রিভিশন দিন বা নতুন করে পড়ুন। এরপর ব্যাকরণ নিয়মিত অনুশীলন করুন, যেটি একটু আগেই বলছিলাম। ব্যাকরণ আপনাকে বারবার অনুশীলন করতে হবে, না হলে সমস্যা হতে পারে। যাই হোক, এই ছিল একটা মোটামুটি আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসকে আপনি যারা সেলফ স্টাডির মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তাদের জন্য আমার এই কিছু কথা। যদি মনে হয় যে হ্যাঁ এগুলি আপনার কাজে লাগবে, আহ, বা সঠিকভাবে হয়তো পরামর্শ দিতে পারলাম, বা যদি সমস্ত বিষয়টি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। প্রিপারেশন নিয়ে চলুন। আর আমাদের অবশ্যই লাইভ মক টেস্ট এবং অন্যান্য মক টেস্ট ভিডিওগুলিতে পার্টিসিপেট করুন। আশা করি আপনাদের অনেক উপকার হবে।